সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মফলার উচ্চারণ। আমাদের আজকের আলোচনায় মফলার উচ্চারণের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উঠে আসবে। আমরা এখন প্রথম নিয়মটি দেখে নেব, সেটি হচ্ছে আদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে মফলা বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। আমরা গত আলোচনায় বফলার উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। বফলার মতোই মফলার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মের সাদৃশ্য রয়েছে, অর্থাৎ আদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও মফলা বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। শব্দের শুরুর বর্ণের সঙ্গে যদি মফলা থাকে সেই মফলা বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন স্মরণ, স্মর্তব্য, স্মারক, এই শব্দগুলোর প্রতিটির ক্ষেত্রে আদি বা প্রথম ব্যঞ্জনধ্বনির সঙ্গে মফলা যুক্ত ছিল, প্রতিটি ক্ষেত্রেই মফলা বাদ দিয়ে উচ্চারিত হলো। এখন দ্বিতীয় নিয়মটি দেখে নিচ্ছি, সেটি হচ্ছে আদি ব্যঞ্জন বর্ণ ছাড়া যদি অন্য বর্ণের সঙ্গে মফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে মফলা যে বর্ণের সঙ্গে যুক্ত থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আমি আবার বলছি, আদি ব্যঞ্জন বর্ণ ছাড়া অর্থাৎ শব্দের শুরুর ব্যঞ্জন বর্ণ ছাড়া যদি অন্য বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত থাকে, যে বর্ণের সঙ্গে মফলা যুক্ত থাকবে সে বর্ণটি পরপর দুইবার উচ্চারিত হবে। যেমন গ্রীষ্ম, আকস্মিক, পদ্ম। এখানে স-এর সঙ্গে ম যুক্ত ছিল বিদায় গ্রীষ্ম শব্দটিতে স দুইবার উচ্চারিত হলো। আকস্মিকের ক্ষেত্রেও স-এর সঙ্গে ম যুক্ত থাকার কারণে স দুইবার উচ্চারিত হলো। তৃতীয় উদাহরণে দ-এর সঙ্গে ম যুক্ত থাকার কারণে দ দুইবার উচ্চারিত হয়েছে। এখন আমরা তৃতীয় নিয়মটি দেখে নেব, সেটি হচ্ছে শব্দের মাঝে যদি মূর্ধন্য এর সঙ্গে মফলা যুক্ত থাকে সেক্ষেত্রে ম এর উচ্চারণ স্বাভাবিক থাকে। আমি আবার বলছি, শব্দের মাঝে যদি মূর্ধন্য এর সাথে মফলা যুক্ত থাকে সেক্ষেত্রে ম এর উচ্চারণ স্বাভাবিক থাকে। যেমন হিরণময়, মৃন্ময়, ষান্মাসিক। প্রতিটি ক্ষেত্রে মূর্ধন্য এর সঙ্গে ম যুক্ত থাকার কারণে ম এর উচ্চারণটি স্বাভাবিকভাবে হয়েছে। যেমন হিরণময়, মৃন্ময় এবং ষান্মাসিক। এখন আমরা চতুর্থ নিয়মটি দেখে নিচ্ছি, সেটি হচ্ছে শব্দের মাঝে যদি ম এর সঙ্গে মফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও ম এর উচ্চারণ স্বাভাবিক থাকে। আমি আবার বলছি, শব্দের মাঝে যদি ম এর সঙ্গে মফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও ম এর উচ্চারণ স্বাভাবিক থাকবে। যেমন সম্মান, সম্মতি, সম্মাননা। প্রতিটি ক্ষেত্রে ম এর সঙ্গে মফলা যুক্ত থাকার কারণে ম এর উচ্চারণ স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়েছে এবং স্বাভাবিকভাবে উচ্চারণ হয় এই সকল ক্ষেত্রে। সম্মান, সম্মতি, সম্মাননা। এখন পঞ্চম নিয়মটি দেখে নিচ্ছে, সেটি হচ্ছে শব্দের মাঝে লয়ের সাথে যদি মফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও ম এর উচ্চারণ স্বাভাবিক থাকে। যেমন গুল্ম, গুল্ম, বাল্মীকি, শালমলি। প্রতিটি ক্ষেত্রে লয়ের সঙ্গে মফলা যুক্ত থাকার কারণে মটি স্বাভাবিকভাবেই উচ্চারিত হয়েছে। এখন আমরা আরও একটি নিয়ম দেখে নেব, সেটি হচ্ছে শব্দের মাঝে কোনো যুক্ত বর্ণের সঙ্গে তৃতীয় বর্ণ হিসেবে মফলা যুক্ত থাকলে ম বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। যে বফলার মতোই যদি তৃতীয় বর্ণ হিসাবে যুক্ত বর্ণ থাকে, অর্থাৎ কোনো যুক্ত বর্ণের সাথে যদি মফলা তৃতীয় বর্ণ হিসাবে যুক্ত থাকে সেক্ষেত্রে ময়ের উচ্চারণ বাদ দিয়ে করতে হয়, তবে শেষে একটি আনুনাসিক স্বর যুক্ত হয়ে থাকে। আমি আবার বলছি, শব্দের মাঝে কোনো যুক্ত বর্ণের সঙ্গে তৃতীয় বর্ণ হিসাবে যদি মফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে ময়ের উচ্চারণ বাদ দিতে হয়, তবে শব্দের শেষে একটি আনুনাসিক স্বর যুক্ত হয়ে থাকে। যেমন সূক্ষ্ম, লক্ষ্মী, লক্ষণ। প্রতিটি ক্ষেত্রে মফলার উচ্চারণটি বাদ গিয়েছে বটে, তবে শেষে একটি আনুনাসিক স্বর যুক্ত হয়েছে।
তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।